আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিকেলে নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মইনুল হক ও ইয়াসিন সেথুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাব্বানীর পরিবারকে উপহার হিসেবে দেয়া হয় নতুন বাড়ি। এ উপলক্ষে দুবাছড়ি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সমাবেশের। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেন তারা এইভাবে নির্মমভাবে আমার আব্বুকে হত্যা করলো কেন? যে অধিকার প্রতিষ্ঠায় গোলাম রাব্বানীরা জীবন দিয়েছে, এখনও সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মার অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, নীলফামারী, রংপুর। গণ অভ্যুত্থানে যেসব পুলিশ অপরাধ করেছে তাদের বিচার হবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা কোনো অপরাধ করেনি তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং এর আওতাধীন ৩১ জেলার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের,
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সংখ্যালঘু সম্প্রদায়ের সংবেদনশীলতা সহ সরকারের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের মানসিকতা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা। সরকার গঠিত 15টি সংস্কার কমিশন খুব শীঘ্রই তাদের সুপারিশ পেশ করবে উল্লেখ করে মাঠ পর্যায়ে এসব প্রস্তাবের প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই দাবি জানান তারা। একই সঙ্গে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে তাদের উপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের উপর অমানসিক নিপীড়ন করা হয়েছে, চালানো হয়েছে অত্যাচার। জুলাই গণহত্যার বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। রাজধানীর নগর ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। তার মগজটা রাস্তায় ছিটকে পড়ে যায়। আমরা যদি না থাকতাম তখন লাশটাও পেতাম না। ভাই হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের স্বজনরা। করতে পারি নাই, কোন রকম কিশোরগঞ্জ তারার উপজেলা নিয়ে যায়, ওইখানে কোন রকম দাপন দেই আমরা। তাদের অভিযোগ, শহীদদের বিচার কাজে এখন পর্যন্ত সক্রিয় কোনো ভূমিকা দেখা যায়নি সরকারের। এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? এই পর্যন্ত ফ্যাসিবাদদের বিচার আমরা পাই নাই, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এমন স্লোগান সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭টি শহীদ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা বলেন, হত্যাকারীদের বিচারে সক্রিয় সরকার। কথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সংগঠকরাও। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে। এই খেলায় পা দিয়ে দিয়েন না, এই খেলায় পা দেওয়া যাবে না। তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না। তাদের একটাই কথা, তারা তার পরিবারের আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এখন পর্যন্ত প্রায় ৭০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। নমিনি খাদিজা বেগম। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঘৃণাস্তম্ভে আবারও আঁকা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি। সেই গ্রাফিতিতে দিনভর জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে ঘৃণিত কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এ সময় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। মেজবাহ হাসানের রিপোর্ট।
ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে কতটি ঘৃণিত হয়েছে এই প্রজন্মের প্রতিবাদের ভাষা সেটিই মনে করিয়ে দেয়। ক্ষমতার জৌলুসময়ে শেখ হাসিনাকে স্মরণ করে রাখতে মেট্রো রেলের স্তম্ভে আঁকা শেখ হাসিনার ছবি, ছাত্র জনতার অভ্যুত্থানের শত সহস্র মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনায় ঘৃণার প্রতীকে পরিণত হয় শেখ হাসিনা। জৌলুস ছাপিয়ে ব্যঙ্গচিত্রে পরিণত হয় শেখ হাসিনার সেই ছবি, যা রূপ নেয় ঘৃণাস্তম্ভে। 5 আগস্টের 3 মাসের মাথায় ঘৃণাস্তম্ভ মুছে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে গভীর রাতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। কি চাই এটা কি আপনি জানেন না? এনএসআই এর কথা মতো ক্যাম্পাস চালান। নতুনভাবে আবারও আঁকা হয় ব্যঙ্গচিত্র, নিক্ষেপ করা হয় জুতা, ঝাড়ু আর ক্ষোভের সবটুকু। তারা গুম, লোপাট, দুর্নীতি, টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করে নাই, যে তাদেরকে আমরা যেভাবে উৎখাত করেছি, এই উৎখাত করার পরেই তো আমরা এই ছবিটা এখানে আঁকানো হয়েছিল যে বা যারা এই জুলাই স্পিরিটের সাথে প্রতারণা করবে আমরা তাদের জন্য বিন্দুমাত্র ছাড় দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি যারা মুছে ফেলতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি শিক্ষার্থীদের। প্রশাসনকে এই গোটা ঘটনার দায় স্বীকার করতে হবে। প্রশাসনের তরফ থেকে কোনো কথা স্পষ্ট বলা হচ্ছে না। তারা একবার আমাদেরকে বলে গিয়েছেন যে এটা নাকি তারা আপনার কি বলে এনএসআই এর চাপে করেছেন। যদি কেউ কোনো প্রকার না বোঝেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে তো আসলে তার এখানে থাকার কোনো রকম যোগ্যতা নেই। ফেসিবাদের বিরুদ্ধে এই ঘৃণাস্তম্ভ হয়ে থাকবে কালো অধ্যায়ের ক্ষতচিহ্ন হয়ে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবার সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে কথা বলেন তিনি। তদন্তের স্বার্থে প্রয়োজনে সব আলামতই দেশের বাইরের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান সচিব। রিপোর্টে জানাচ্ছেন রকনউদ্দিন। রোববারের মতো সোমবারও সচিবালয়ে প্রবেশ ছিল সীমিত। সরকারের উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও অগ্নিকাণ্ডের তদন্তের সাথে সংশ্লিষ্ট ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। বাকি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হেঁটে প্রবেশ করেছেন। এদিন দুপুরের পর গণমাধ্যম কর্মীদের অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। সচিবালয়ে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেবার কথা থাকলেও একদিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রধান। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেংথস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা যাবে বলে প্রাথমিকভাবে মনে করেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। কতদিন লাগতে পারে ব্যবহার উপযোগী সংস্কার করতে? এটা আসলে সংস্কার পুরোপুরি যখন রিপোর্ট দিবে, অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে, আর প্রতি তলায় 40 থেকে 50টি কক্ষ আছে বলেও জানান তিনি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসা ও সমর্থন পেলে একটি সাম্যের বাংলাদেশ উপহার দেবার কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি ঘুষ মুক্ত দেশ চায় জামায়াত ইসলামী। বাংলাদেশে কে ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, এ বিষয়ে কারো নাক গলানোর দরকার নেই। কর্মী সম্মেলনে নেতাকর্মীরা বিগত বছরে শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা তুলে ধরে তার শাস্তির দাবি জানান। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে
কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু গৌরবের নয়, বিজয় দায়িত্ব অর্পণ করে পুরো জাতিকে। ৭১-এর বিজয়ের মতো ২৪-এর বিজয়ও গণতন্ত্র প্রতিষ্ঠার দায়বদ্ধতা সৃষ্টি করেছে। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আইইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিজয় দিবসের তাৎপর্য বুঝতে হবে। মন্তব্য করে বলেন, বিজয় দায়িত্ব দেয়। বিগত সরকারের আমলে প্রান্তিক পর্যায়ের মুক্তিযোদ্ধারাও অবহেলিত ছিল। একই অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপি কারো প্রতিপক্ষ নয়, তবে তাদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আর টালবাহানা করে নির্বাচনের সঠিক তারিখ ঘোষণা না করলে সংকটে পড়তে পারে রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিট কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। বিকেলে মহাসড়কের ২২ মাইল এলাকায় প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে সকাল থেকে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এখনও নভেম্বর মাসের বেতন পাননি শ্রমিকরা। পাশাপাশি কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করছে কারখানা কর্তৃপক্ষ। কুমিল্লার মুরাদনগরে ভারতীয় অবৈধ ১৪৫ বস্তা চিনি সহ ২ যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার নবিয়াবাদ এলাকা থেকে ভারতীয় চিনি সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দুজনকে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোহাম্মদ রনি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ সালাউদ্দিন। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফেজ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক আয়ুব ভূঁইয়া ও এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। সভায় অতীতের ভুল এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আগামীতে কোনো দলের হয়ে পক্ষপাত করবে না প্রেস ক্লাব, এর সদস্যরা এমন প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অতীতে দলীয় সরকারের হয়ে বিতর্কিত সাংবাদিকদের পক্ষপাতমূলক আচরণের নিন্দাও জানানো হয়। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ১০,০০০ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বিএনপি। সোমবার ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ও পরশুরামের ধনিকুণ্ডা বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু। এ সময় তিনি বলেন, এক ফ্যাসিস্ট পালিয়ে যাবার পর নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেলে ছাগলনাইয়া উপজেলায়ও কম্বল বিতরণ করা হয়। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। দুপুরে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তব ভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও জানান শ্যামা ওবায়েদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন টিটু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২০২৪ সালে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে দেশের বিভিন্ন সেক্টরে ৯০৫ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১৮ জন বলে জানিয়েছে বাংলাদেশ
অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রদান করে সংস্থাটি। তবে 2023 সালের তুলনায় শ্রমিক নিহতের সংখ্যা কমেছে শতকরা 36.8%, আহতের সংখ্যা কমেছে 56.6%। প্রতিবেদনে কর্মস্থলে হতাহতের উল্লেখযোগ্য কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, বর্জ্যপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সহ বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে। প্রশিক্ষণ ব্যবস্থার জোরদার করা সহ দুর্ঘটনায় মৃত পরিবারকে 10 লাখ টাকা, আহত শ্রমিককে 5 লাখ টাকা সহায়তা প্রদানের দাবি তুলে দেওয়া হয় সংবাদ সম্মেলনে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায় 1 কোটি উপকারভোগীকে টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটালাইজড করা হচ্ছে। আগামী কোরবানির ঈদ পর্যন্ত যাতে চাল সহ ভোগ্যপণ্যের সংকট দেখা না দেয় সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।